বাংলাদেশ হেরে গেল টি-20 সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং দ্বিতীয় টি-20 ম্যাচে ফার্স্টেরটা তো তাও আমরা বলতে পারি যে একটু ক্লোজ হয়েছিল। দ্বিতীয় টি-20 ম্যাচে অনেক আগে থেকেই মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা হারতে যাচ্ছে। যদিও বাই দ্য লুক অফ দ্য স্কোর কার্ড আমরা 12, 13, 14, 15 ওই সময়ে ওই ওভারগুলোর সময় বাংলাদেশে যা স্কোর কার্ড ছিল, মাঠে যারা ছিল, একজন নিউট্রাল ফ্যানের পক্ষে বলা সম্ভব না যে বাংলাদেশ কেন হারবে আমরা মনে করছি, বাট উই নো বাংলাদেশ হোয়াট ইজ কেপেবল অফ, মানে ওই জায়গা থেকে আমরা জানতাম যে ম্যাচটা আমরা তখন আসলে হারতে যাচ্ছিলাম। তো আনফর্চুনেটলি সেটাই হয়েছে। এবং যে সময় আমরা ভাবছিলাম যে টি-20টা এখন একটু সর্টেড, টানা কয়েকটা সিরিজ বাংলাদেশ জিতেছে, এশিয়া কাপেও অত খারাপ করে নাই, তখনই ঘরের মাটিতে এইভাবে একটা হার। এবং আমি ওয়েস্ট ইন্ডিজকে কোনোভাবে ছোট করে দেখছি না, কিন্তু এই হারটাতে বাংলাদেশের দায়টাই আসলে অনেক বেশি। আজকে সেটা নিয়ে আলোচনা করব এবং স্পেসিফিক একটা পয়েন্ট নিয়ে শুধু আজকে যদি আলোচনা করি, বাংলাদেশের ব্যাটিং এবং বাংলাদেশের ব্যাটিংয়ের মিডল অর্ডার, যেটা নিয়ে আমরা এশিয়া কাপের সময় থেকে এভাবেই আলোচনা করছিলাম। এবং আলোচনা করার সময় আমরা কিন্তু বারবার বলছিলাম যে তাওহিদ হৃদয় বাদে মিডল অর্ডারে আর কিছুই নাই। তাওহিদ হৃদয় এখনো আছে, কিন্তু তাওহিদ হৃদয়ও আসলে ওই জায়গা থেকে হি ইজ গোয়িং নোওয়্যার। হ্যাঁ, সামনের দিকেও আগাতে পারছে না, ওই জায়গায় আছে। সো তাওহিদ হৃদয় স্টিল এ ওয়ারি, এবং তাওহিদ হৃদয় বাদে বাদ বাকি সেগুলোও ওয়ারি। মানে এটার আসলে এটার রেজাল্টটা এটার সলিউশনটা কি হবে? প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে যখনই কোনো বিগ টুর্নামেন্ট আসে, বড় কোনো বৈশ্বিক আসর আসে, তার আগে ভাগেই এই ধরনের ইস্যুসগুলো শুরু হয়ে যায়। ফর এক্সাম্পল, যখন টি-20 ওয়ার্ল্ড কাপ আসবে, তখন হঠাৎ করেই টি-20 টিমের ফর্মটা নামতে থাকে, টিমের ভিতরে অনেক ধরনের কোন্দল শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের ক্রাইসিস শুরু হয়ে যায়। বিভিন্ন অর্ডারে যে ব্যাটাররা এই বছরের শুরু থেকেই এতগুলো রান পেয়ে আসছে, এতগুলো ম্যাচ জিতে আসছে, ওরাই ট্রাবল মেকার্স হয়ে যায় বা তাদের কারণেই ক্রাইসিস তৈরি হয়ে যায়। সো ইটস ভেরি নর্মাল ফর আস। বাট এবারের যাত্রায় ঘটনাটা একটু ভিন্ন, কারণ আগের এডিশনগুলোতেও যদি তাকাই, সেখানে কিন্তু আসলে আমরা ব্যাকআপ নিয়ে চিন্তা করতাম না, আমরা যে কারেন্ট প্লেয়াররা আছে তাদের ফর্ম নিয়ে চিন্তা করতাম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়া, তাদের আসলে ব্যাকআপ নিয়ে চিন্তা ছিল না, চিন্তাটা ছিল যে তারা কবে ফর্মে ফিরবে, তারা ফর্মে নাই কেন। এখন যে বাংলাদেশ, এখন যে ট্রানজিশনের বাংলাদেশ, এই বাংলাদেশ দলটায় মোস্ট অফ দ্য প্লেয়ার যারা টি-20 খেলতেছে 50 অড ম্যাচেস মেবি, সবারই অ্যাভারেজে কাছাকাছি একটা নাম্বার অফ ম্যাচেস খেলা। সো ওই জায়গা থেকে নান অফ দেয়ার প্লেসেস আর বোনাফাইড যে তারা হচ্ছে একদম এস্টাবলিশ স্টেবল। মানে এরকম একটা দুইটা প্লেয়ারের নামও বলা যাবে না অ্যাকচুয়ালি। বোলিং এন্ডে বলা যেতে পারে, ব্যাটিং এন্ডে প্রায় প্রত্যেকটা এন্ডই লুজ এন্ডস, মানে যে কেউই তাদের জায়গা হারিয়ে ফেলতে পারে। সো এই সিচুয়েশনটার কারণেই আমরা আরো বেশি কনফিউজড, কারণ এখন যতটুকু টাইম বাকি ওয়ার্ল্ড কাপের আগে, যে প্রবলেমগুলো হচ্ছে কেন হচ্ছে সেটা নিয়েও নিশ্চয়ই আমরা একটু টাচ হয়তো করে যাব যে আর দে গেটিং ফাউন্ড আউট এখন। মানে এক বছর আগের জাকের আলী, তার যে পারফরমেন্স, একই ধরনের ব্যাটিং করে হি ওয়াজ সাকসেসফুল, এখন কিন্তু একই ধরনের ব্যাটিং করে হি ইজ বিকামিং ভেরি আনসাকসেসফুল। রিজনটা কি সেগুলো নিশ্চয়ই নিয়ে আমরা কথা বলবো, বাট মোস্টলি আমার কাছে মনে হয় যে কারো প্লেসই নিশ্চিত না। এ কারণে আমরাও খুব সন্দিহান যে তারা কি আসলে থাকবে, মানে তাদেরকে নার্চার করা উচিত টিল ওয়ার্ল্ড কাপ, নাকি এখনো সুযোগ আছে টু ব্রিং সামওয়ান ইন, যাতে হচ্ছে এই মানে বিপদটা থেকে যেন আমরা বাঁচি। কারণ এই যে সাইফের ঢোকাটা আর কি, সোহানার সাইফের ঢোকা, সেটাও কিন্তু একটা ক্রাইসিস থেকে, যে অফ ফর্মে আছে প্লেয়াররা, ব্যাকআপ হিসেবে কাউকে আনি, এসে সাকসেসফুল হয়ে যাওয়ার পর উইদিন 2 মান্থস হি ইজ দ্য মেইন ব্যাটার, বাদ বাকিরা বেঞ্চড হয়ে যাচ্ছে। সো এই জায়গায় একটা জিনিস একটু বলি, সাইফকে কিন্তু মূলত আনা হয়েছিল মিডল অর্ডারের একটা ব্যাকআপ হিসেবে, এবং সাইফ গত 1.5-2 বছর যেখানেই ক্রিকেট খেলেছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগসে, সে রংপুর রাইডারের হয়ে বা যেখানেই খেলুক না কেন, সে ওই 3 নম্বর 4 নম্বর ঘুরে ফিরে, কোথাও কিন্তু ওপেনিং হিসেবে খেলেনি। এবং নেদারল্যান্ডসের সাথে সিরিজটা, যেটা এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশ খেললো, সেখানেও কিন্তু হি প্লেড ইন দ্য মিডল অর্ডার অ্যান্ড হি পারফর্মড ওয়েল, মোটামুটিভাবে ম্যাচ শেষ করে আসছিল, এই ধরনের একটা ইনিংস ছিল। এশিয়া কাপেও শুরু করেছিল কিন্তু মিডল অর্ডারে, যখন দেখলো যে ইমনের কাছ থেকে একদমই কোনো রকম ডেলিভারি পাচ্ছে না, ওপেনিংয়ে আসলো, ওপেনিংয়ে হি পারফর্মড, এবং তখন ওপেনিংয়ে সে সেট হয়ে গেল। তো এখন যেই প্লেয়ারটাকে মিডল অর্ডারের জন্য নেওয়া হলো, তাকে এখন ওপেনিংয়ে যখন সেট করা হলো, মিডল অর্ডারে কিন্তু সে ভ্যাকুয়ামটা এখনো রয়ে গেল। গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, তুমি অলরেডি যেটা রেজ করছো, জাকের আলী অনেক মানে প্রথমে তো টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হচ্ছে যে একটুখানি ক্লুলেস। যখন লিটন ইনজুর্ড হলো, তখন তাকে ক্যাপ্টেন বানানো হলো, লিটন আসার পরে সে প্লেয়ারটাই দল থেকে বাদ। ক্যাপ্টেন হিসেবে সে কিন্তু অত খারাপ করে নাই, ইভেন ওই সিরিজে ব্যাটার হিসেবেও আমি বলবো যে হি ডিড ওকে। এশিয়া কাপেও শ্রীলঙ্কার সাথে একটা ক্রাইসিস মোমেন্টে ভালো ইনিংস ছিল। অফকোর্স দ্য জাকের আলী উই নো, যাকে দেখে অ্যাকচুয়ালি আমরা এত কথা বলছি যে পাওয়ার হিটার, ভালো শেষ করতে পারে, সেই জাকের আলীটা মিসিং, বাট হি ওয়াজ স্কোরিং। কিন্তু
মানে কনফিডেন্সের এত অভাবে সে ভুগছে, বিশেষ করে গতকালকের টি-20টাতে আমি বলবো যে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে, আমি একটুখানি এমপ্যাথাইজ করব জাকের আলীর সাথে, সেটা হচ্ছে যে দ্য হোল স্টেডিয়াম ওয়াজ বুইং হুইচ ওয়াজ নট রাইট। নট রাইট, দিন শেষে এটা ভাই আমাদেরই দল, অ্যাটলিস্ট যখন সে পারফর্ম করতেছে লেটস ট্রাই টু ব্যাক হিম। বু যদি করতেই হয় স্টেডিয়ামে অ্যাটলিস্ট আউট হয়ে আসার সময় করেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্লেয়ারটা খেলছে একটা দুইটা ডট বল হচ্ছে, হি হ্যাজ দ্য অ্যাবিলিটি সেটা ফিল আপ করে দেওয়ার, কিন্তু যখন একটা ফুল হাউস স্টেডিয়াম তাকে বু করতেছে, তাও ঘরের মাঠে, মানে এবং তখন অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ জাকের আলীর ক্যারিয়ারে, সেটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট হোক ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, আমি তাকে কনফিডেন্সের অভাবে ভুগতে দেখছি। এটা নিয়ে যদি একটু ছোট করে বলি, পরে আমরা যাবো ওর ব্যাটিং এ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? না, ইটস ট্রু, মানে কনফিডেন্সের অভাব, প্লাস হচ্ছে অনেক সময় এরকম হয় যে when you are in a bad patch, when you are under pressure, try to hit yourself to back to form. So সিচুয়েশনটাও আসলে এমন ছিল, কনটেক্সটে এমন ছিল যে সুযোগ ছিল প্রথম থেকে হিট করার, বিকজ রান তুলতে হবে 8.5-9 করে, যে সময় জাকের আলী নামলো। হি স্টার্টেড স্লো, কারণ ওই সাইডে একটা সেট ব্যাটার আছে, সো দ্যাট ওয়াজ লজিক্যাল এনাফ। বাট ওই যে 12 ওভার থেকে 14 ওভারের ভিতরে তানজিদ তামিম আর জাকের আলী মিলে মাত্র যখন 5 রান নিল, দে পুট আ লট অফ প্রেশার অন দেমসেলস। এবং জাকেরের আসলে মানে আমার কাছে মনে হচ্ছিল যে হি ওয়াজ জাস্ট পুট ইন দ্যাট প্লেস টু ফেল ওয়ান্স এগেন। দর্শকরাও এখানে একটা কন্ট্রিবিউশন তাদের আছে, যে যেভাবে করে তারা তাকে ইনভাইট করলো মাঠে, যেই ধরনের একটা ইম্প্যাক্টে, এরপর আসলে একটা প্লেয়ার, একটা পারফর্মার, মানে আমাদের দেশের হয়ে পারফর্ম করতেছে, তাকে আমরা এত ডিসকারেজমেন্ট দিলে সে কোত্থেকে কনফিডেন্স পাবে ভাই? এমনিতেই বেচারা, যখন আমাদেরই তার উপর কনফিডেন্স নাই এবং সেটা সে একদম চোখের সামনে ফিল করতে পারতেছে, অপোনেন্টরাও তো খুব চার্জড আপ হবে। বাট আলটিমেটলি হি ট্রাইড টু হিট হিজ ওয়ে আউট, বাট এতটাই বাজে ফর্মে আছে যে বলই ব্যাট লাগাতে পারেনি। মেবি একটা মিস টাইম শট আগে ভাগে খেলে আউট হয়ে যেতে পারতো, হি ওয়াজ গোয়িং ফর ইট, তাও হয় নাই। মানে হি ডিড নট হ্যাভ আ স্ট্র্যাটেজি অর প্ল্যান যে এইভাবে খেলবো, আস্তে টেম্পো বিল্ড করবো, এরকম না। প্রথম বল থেকে হি ওয়াজ গোয়িং ফর ইট, জাস্ট লাগতেছিল না, এই জন্য হি প্লেড অল দোজ ডেলিভারিজ। সো আউট অফ ফর্ম, আউট অফ টাচ অ্যান্ড অলসো আউট অফ ফেভার, সেটাও বলা যায়। এখন ইভেন জাকের আলীর ক্ষেত্রে আমি বলবো যে এশিয়া কাপে আফগানিস্তানের সাথে একটা ম্যাচে যখন আজমাতুল্লাহ ওমরজাই লাস্টের দিকে একটা ওভার করতে এসে টানা সে অফ স্টাম্পের বাইরে স্লোয়ার দিয়ে যাচ্ছিল, জাকের আলী ওয়ান্টেড টু হিট ইট থ্রু মিড অন মিড উইকেট, এবং বারবার হচ্ছে যে সে মিস করতেছিল। দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট জাকের আলী অ্যান্ড ইয়েস্টারডেজ জাকের আলী ওয়াজ যে ওই সময় ও জাস্ট ব্যাটে লাগাতে পারতেছিল না, কিন্তু একটা জিনিস দেখে মনে হচ্ছিল ব্যাটে যেটা লাগবে সেটা চলে যাবে, কারণ তার টাইমিং, সে মিস হিট গুলাতেও মনে হচ্ছিল যে টাইমিং ওয়াজ গুড। গতকালকে দ্যাট টাইমিং ওয়াজ মিসিং, মেবি ডিউ টু দ্য ল্যাক অফ কনফিডেন্স। হ্যাভিং সেইড দ্যাট, যেটা একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে মোরালি ইথিক্যালি একটা জিনিস আমি সবসময় মানে বলি বা একটা জিনিস মেনে চলার চেষ্টা করি যে অফকোর্স আমাদের মনের মধ্যে অনেককে নিয়ে অনেক গ্রাজেস থাকতে পারে, মন খারাপ থাকতে পারে, বাট ইউ শুড নেভার হিট সামওয়ান হোয়েন দ্যাট পারসন ইজ ডাউন। যে অলরেডি মাটিতে পড়ে আছে তাকে লাথি মারাতে আসলে কোনো কৃতিত্ব নাই। জাকের আলীকে গতকালকে যেভাবে হোল স্টেডিয়াম বু করলো, মানে আমি বলবো যে অ্যাজ এ ফ্যান উই লেট আওয়ারসেলভস ডাউন, এই ব্যাপারটা আসলে করা উচিত।